করি। আচ্ছা, হ্যাঁ, তো কোন সাবজেক্টের ওটা? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবকিছু। আর সব তো আর আমি করতেছি না। ওয়েল, বায়োলজি যারা সেটা তারা করতেছে ডিএমসির কিছু স্টুডেন্ট আমাদের সাথে। ফিজিক্স করতেছে হচ্ছে বুয়েটের আর কুয়েটের কিছু স্টুডেন্ট। ম্যাথ করতেছি আমি আর আমার সাথে আমার কুয়েটের 2 টা ফ্রেন্ড। আর কেমিস্ট্রি করতেছে হচ্ছে বুয়েটের কয়েকটা ছেলে। কবে থেকে শুরু? এটা প্রবাবলি তোমরা পাবা জানুয়ারিতে। এন্ড আমাদের অ্যাপ্রোচটা খুব ভালো। তোমরা হচ্ছে ইউজুয়ালি যেটা হয় সেটা কি, মানে ধরো 10 মিনিট স্কুল বা অন্যান্য যারা থাকে তারা একটু একটু করে পড়ায় ছেড়ে দেয়। আমরা হচ্ছে বইয়ের প্রত্যেকটা ম্যাথ করাচ্ছি। মানে তোমার ধরো তোমার বইয়ের 13 নাম্বার চ্যাপ্টারের 3 নাম্বার 3 এর বি, এটা যদি তুমি না পারো তাহলে 3 এর বি ওখানে করা আছে, 6 এর সি, এরকম প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে করা আছে আর কি। এই যে আজকে আমি ভিডিও রেকর্ড করে আসলাম, আমি আজকে টোটাল 22টা ইন্টিগ্রেশন করছি একদম সিরিয়াল ওয়াইজ। সো আমি সমস্যা নিয়ে আপডেট দিব না তোমাদের। আচ্ছা, এখন আমরা একটু পড়ায় ফেরত আসি। এখন লাস্ট একটা কোয়েশ্চেনের কথা আমি বলছিলাম যে কোয়েশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিরিয়াল অ্যাডার। এখন সিরিয়াল অ্যাডার জিনিসটা কি? এতক্ষণে হয়তো তোমরা সবাই বুঝতে পারছো যে একটা অ্যাডার আসলে একটার বেশি বিট যোগ করতে পারে না। তো আমার যখন দুইটা 4 বিটের সংখ্যা যোগ করতে হয়, আমার 4টা অ্যাডার লাগবে। আমার যখন দুইটা 4 বিটের সংখ্যা যোগ করতে হয় তখন আমার অ্যাডার লাগবে 4টা, কারণ প্রত্যেকটা দিয়ে আমি একটা একটা করে সংখ্যা যোগ করাবো। আমি স্ট্রাকচারটা দেখাচ্ছি তোমাদের যে এটা কিরকম হয়। আচ্ছা, তো লক্ষ্য করো যে আমি একটা হাফ অ্যাডার এবং 3টা ফুল অ্যাডার নিছি। আচ্ছা, এখন কেন নিছি এমন সেটা আমি বলতেছি। এফ এ দিয়ে আমি বোঝাচ্ছি ফুল অ্যাডার এবং এইচ এ দিয়ে আমি বোঝাচ্ছি হাফ অ্যাডার। ওকে, সো এমন কেন এটা একটু পরে বলতেছি আমি। তো মনে করো যে একটা হাফ অ্যাডারে কি আছে, দুইটা ইনপুট হবে, দুইটা ইনপুট এ আর বি। এ আর বি যদি দুইটা ইনপুট হয় তাহলে এখান থেকে কি বের হবে, একটা সাম বের হবে এবং একটা ক্যারি বের হবে। এটার ক্যারি, এটার যে ক্যারি সেটা হচ্ছে পরেরটার ক্যারি ইন সিআই। এটা যেটা হাতে থাকবে সেটা হচ্ছে পরেরটার ক্যারি ইন। ফুল অ্যাডারে যাবে এখন। এটা ফুল অ্যাডারে 3টা ইনপুট, একটা ক্যারি ইন এবং দুইটা সংখ্যা। ফুল অ্যাডারে দুইটা আউটপুট, একটা হচ্ছে সাম, একটা হচ্ছে ক্যারি আউট। এটার যেটা ক্যারি আউট সেটা পরেরটার ক্যারি ইন। এটাতেও দুইটা সংখ্যা ইনপুট হবে, একটা সাম এবং একটা ক্যারি আউট। এটার যেটা ক্যারি আউট সেটা লাস্টেরটার ক্যারি ইন, একটা সাম এবং এটার ভাই যে ক্যারি ইনপুট আউট। দুইটা হবে না তিনটা হবে? এই লক্ষ্য করো এখানে কিন্তু অ্যাকচুয়ালি 3টে ইনপুট। দেখো হাফ অ্যাডারে ইনপুট দুইটা, ফুল অ্যাডারে একটা ইনপুট, দুইটা ইনপুট, এই যে তোমার 3 নাম্বার ইনপুট। এই ফুল অ্যাডারে একটা ইনপুট, দুইটা ইনপুট, তোমার 3 নাম্বার ইনপুট, এই যে একটা ইনপুট, দুইটা ইনপুট, এই হচ্ছে তোমার 3 নাম্বার ইনপুট। দেখতে পাচ্ছ? আগেরটার যেটা আউটপুট সেটা পরেরটার ইনপুট। এটা আমি তোমাদেরকে একটা স্কিম করে বুঝাই দিচ্ছি। আমি দুইটা সংখ্যা যোগ করে বুঝাই। আসো দেখো, দুটো সংখ্যা আমি যোগ করে বুঝাচ্ছি। ধরো 1, ধরো ওয়েট আমি একটু সুন্দরভাবে লিখি, টেক্সট বক্স নিয়ে নেই। ধরো 1011 আর 1101, এই দুটো সংখ্যা আমরা যোগ করতে যাচ্ছি। 1011 এবং 1101, এই দুটো আমি যদি যোগ করতে চাই তাহলে কিভাবে ইনপুট দিব দেখো। প্রথম হাফ অ্যাডারটাতে আমরা এভাবে করে ইনপুট দেব। দেখো এটা হচ্ছে আমাদের এমএসবি, এই পাশটা হচ্ছে আমাদের এমএসবি এবং এই পাশে থাকবে হচ্ছে আমাদের এলএসবি। সো যেটা করব, আমরা প্রথম যে হাফ অ্যাডারটা আছে ওটাতে এইভাবে করে করে যোগ করব। এই দুইটা যোগ হবে একটাতে, এই দুইটা যোগ হবে একটাতে, এই দুইটা যোগ হবে একটাতে, এই দুইটা যোগ হবে একটাতে। সো আমি এমএসবি থেকে আসি, আমার এমএসবি দুইটা হচ্ছে 1 আর 1। তাহলে এইটাতে একটা ইনপুট হবে 1 আর একটা ইনপুট হবে 1। এই পরেরটাতে একটা প্রথম ইনপুটটা হবে 0, পরের ইনপুটটা হবে 1।
এর পরেরটাতে প্রথম ইনপুটটা হবে 1, পরের ইনপুটটা হবে 0। এর পরেরটাতে প্রথম ইনপুটটা হবে 1, পরের ইনপুটটা হবে 1। দেখতে হয়তো একটু উইয়ার্ড মনে হতে পারে, বাট অ্যাকচুয়ালি জিনিসটা কিভাবে কাজ করে আমি বলি। আমরা নর্মাল যোগ আসলে এভাবেই করি, লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবা। দেখো আমরা প্রথমে কি করব, 1 আর 1 যোগ করব। নরমালি যোগ করার সময় আমরা কি করতাম, 1 আর 1 যোগ করতাম। এই জন্য কিন্তু আমরা প্রথমে হাফ অ্যাডার নিছি। প্রথমে হাফ অ্যাডার কেন নিছি, কারণ আমাদের প্রথমে হাতে তো কিছু থাকবে না, তাই আমাদের তো ফুল অ্যাডার ইউজ করার প্রথমে দরকার নাই। আমরা চাইলে প্রথমে একটা হাফ অ্যাডার ইউজ করতে পারি, আমাদের প্রথমবারে হাতে কিছু থাকবে না, এই জন্য আমরা প্রথমে হাফ অ্যাডার ইউজ করছি। তাহলে 1 আর 1, বলো তো 1 আর 1 যোগ করলে যোগফল কত হয়? 0 0। হাতে থাকে কত? 1 1। এই যে দেখো হাতের একটা পরেরটাতে ক্যারি ইন হিসেবে যাবে, এই এক হচ্ছে পরেরটার জন্য ক্যারি ইন। বুঝতে পারতেছো? তাহলে পরেরটাতেই যে হাতের এক থাকবে সেটা হচ্ছে ক্যারি ইন। এবার এই এক আর এই 0 তিনটা যোগ করলে কত হয়? 0 0। আচ্ছা আমি ইনপুট গুলো বসাই। 0, তাহলে 0 হাতে থাকে 1, 0 হাতে থাকে 1, এটা পরেরটাতে যাবে। এবার এর পরেরটাতে এবার আসলো। এবার 0, 1 আর 1 যোগ করলে কত হয়? এখানে হাতে আবার 1 আসলো। হ্যাঁ, 0, 1 আর 1 যোগ করলে যোগফল 0, মানে 10, 10 এর 0 হাতে থাকে 1 আবারও, তাহলে 1 হাতে থাকে। এবার আরো 1 যদি হাতে থাকে, তাহলে এই 1 আর এই 1 এই তিনটা যোগ করলে কত হয়? 1 1 হাতে থাকে 1। 1 এখন লাস্টে যদি আর কোনো সার্কিট না থাকে, 1টাকে আমরা কি করি, সামনে বসাই দিই। তাই লাস্টে যেটা হাতে থাকবে ওটাকে আমরা জাস্ট সামনে বসাই দিব। তাহলে দেখো তো আমাদের যোগফল তো ঠিকই আসলো, তাই না? 1 1 0 0 0। আমরা নরমালি যেভাবে যোগ করি ওভাবেই যোগ করলাম, খালি হাতে যোগ করার বদলে আমরা হাফ অ্যাডার আর ফুল অ্যাডার দিয়ে যোগ করাইলাম। প্রসেসটাকে আমি পুরোটা আরেকবার বলবো? জি ভাই, আরেকবার একটু বলেন ভাই। ওকে, অবশ্যই অবশ্যই। দেখো তাহলে প্রথমে আমি হাফ অ্যাডার নিলাম, কেন? কারণ প্রথমে আমার হাতে কিছু নাই। এবার 1 আর 1 যদি যোগ করি, যোগফল থাকে 0 আর হাতে থাকে 1। এখানে যেটা হাতে থাকবে সেটা পরেরটার ক্যারি ইন হিসেবে ইনপুট যাবে। এই দেখো পরেরটাতে এই ক্যারি ইন আর এ আর বি, এ বি ক্যারি ইন, 1 0 1 যোগ করলে কত হয় আমরা জানি। ফুল অ্যাডার কত আউটপুট দিবে? যোগ করলে ফুল অ্যাডার আউটপুট দিবে 0, হাতে থাকবে 1। এবার এই একটা পরের ফুল অ্যাডারে ক্যারি ইন, এখন 0 1 1 আমরা জানি ফুল অ্যাডার কত আউটপুট দিবে? আউটপুট দিবে 0, হাতে থাকবে 1। এই হাতের একটা পরের ফুল অ্যাডারের ইনপুট ক্যারি ইন, মানে আগেরটার যেটা ক্যারি আউট সেটাই পরেরটার ক্যারি ইন। এবার 1 1 1 যোগ করলে হবে 1, হাতে থাকবে 1। একদম লাস্টে হাতে যেটা থাকবে সেটা সামনে এসে বসে যাবে। যদি হাতে 0 থাকে 0 সামনে এসে বসবে, যদি হাতে 1 থাকে 1 সামনে এসে বসবে। সবাই বুঝতে পারছি এবার, নাকি আমি আরেকবার রিপিট করব? ভাই টোটাল জিনিসটা কি একটা সার্কিট নাকি এটা? এই পুরো জিনিসটা একটা সার্কিট, এটাকে বলা হয় সিরিয়াল অ্যাডার। অনেকগুলো ফুল অ্যাডার এবং হাফ অ্যাডার মিলে একটা সিরিয়াল অ্যাডার তৈরি হয়। এটা দিয়ে তুমি ধরো 4 বিট 5 বিটের সংখ্যা যোগ করতে পারো। এই যে এরকম রিয়েল লাইফে যে যোগগুলা করতে হয় আর কি, ধরো 8 বিটের যোগ, 16 বিটের যোগ, ওগুলা দুইটা সংখ্যা যোগ, এগুলা দিয়ে করা হয় আর কি। অনেকগুলো ফুল অ্যাডার হাফ অ্যাডার মিলিয়ে করা হয়। বুঝতে পারছো? মানে জি ধরো ভাই। বেসিক্যালি এই যে এখানে আমি বক্সটা বলতেছি না, এই বক্সের ভিতরে অ্যাকচুয়ালি একটা ফুল অ্যাডার আছে। এই বক্সের ভিতরে অ্যাকচুয়ালি একটা ফুল অ্যাডার আছে। ওই যে আমরা একটু আগে যে ফুল অ্যাডার সার্কিট গুলো আঁকলাম ওগুলো আছে এটার ভিতরে। এইজন্য এটা এগুলো যোগ করে ঠিকঠাক আউটপুট দিতে পারে। আমরা এই পুরো সার্কিটের ভেতরে দেখাই না, কারণ ওটা দেখাইলে অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে। এজন্য আমরা জাস্ট লিখে দিই এটা ফুল অ্যাডার, এটা হাফ অ্যাডার। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে যে দেখাও যে 1011 আর 1101 কিভাবে একটা সিরিয়াল অ্যাডার দিয়ে যোগ করা হয়। তখন তোমরা এই সার্কিটটা আঁকবা, একে দেখাবা যে কোথায় কোন ইনপুট গুলো দেওয়া হচ্ছে। দেখো আমি আবারও বলে দিই কোথায় কোন ইনপুট গুলা। এলএসবি তে ফার্স্ট এরটাতে এই দুইটা, তারপরেরটাতে এই দুইটা, তারপরেরটাতে এই দুইটা, আর এমএসবি তে এসে এই দুইটা, মানে দুইটা 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 করে জাস্ট ইনপুট দেওয়া হয়, আর কিছুই না। সবাইকে বুঝতে পারছি নাকি আমি আরেকবার রিপিট করব পুরো ব্যাপারটা? আচ্ছা, মনে হয় সবাই বুঝতে পারছি। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা কোনো স্পেসিফিক সাইডের ব্যাপারে বা কোনো স্পেসিফিক পার্টের ব্যাপারে? আচ্ছা, তাহলে আমাদের অ্যাডার কিন্তু কমপ্লিট, আমাদের অ্যাডার কমপ্লিট। তাহলে আজকে আমার নেক্সট টপিক হচ্ছে ফ্লিপ ফ্লপ।
আমার নেক্সট টপিক হচ্ছে ফ্লিপ ফ্লপ। আচ্ছা, এখন ফ্লিপ ফ্লপ জিনিসটা কি? প্রথম কথা, তুমি যদি গুগলে সার্চ করো ফ্লিপ ফ্লপ, সে তোমাকে দেখাবে স্যান্ডেল। কারণ ইংরেজদের কাছে, মানে ইংরেজ বলতে আমেরিকান, ব্রিটিশ যারা আছে, তারা সবাই ফ্লিপ ফ্লপ বলতে বোঝে হচ্ছে আমরা যে নর্মাল স্পঞ্জের স্যান্ডেল পরি ওগুলাকে তারা বলে ফ্লিপ ফ্লপ। কিন্তু কম্পিউটার সায়েন্সে ফ্লিপ ফ্লপ একদম টোটালি ডিফারেন্ট একটা জিনিস। ফ্লিপ ফ্লপ হচ্ছে এমন একটা সার্কিট যে একটা বাইনারি বিট স্টোর করতে পারে। আমি আবারও বলতেছি, ফ্লিপ ফ্লপ হচ্ছে এমন একটা সার্কিট যে একটা বাইনারি বিট স্টোর করতে পারে। আচ্ছা, তাহলে কোয়েশ্চেন হচ্ছে যে আসলে একটা ফ্লিপ ফ্লপ বাইনারি বিট স্টোর করবে কিভাবে, বা একটা বিট স্টোর করে আমার লাভ কি? ওয়েল, আলটিমেটলি তুমি যদি লক্ষ্য করো তাহলে আমাদের যে ডিভাইস গুলো সেগুলোর স্টোরেজ কিরকম হইতে হয়। ধরো আমার এই কম্পিউটারটার কথাই চিন্তা করো। আমার এই কম্পিউটারটাতে যে হার্ড ড্রাইভ আছে, সে হার্ড ড্রাইভটা হচ্ছে 1 টেরাবাইট। 1 টেরাবাইট মানে হচ্ছে, আমরা জানি 8 বিটে 1 বাইট, আমরা এটাকে 8 টেরাবিট বলতে পারি। বাইটকে যদি বিটে কনভার্ট করি তাহলে 8 দিয়ে গুণ দিতে হয়। সো এটা 8 টেরাবিট স্টোরেজ সম্পন্ন একটা ডিভাইস। 8 টেরাবিট মানে কি? 8 টেরাবিট মানে হচ্ছে, আমরা বলতে পারি, দাঁড়াও লিখি, 8 টেরাবিট মানে 1024 ইন্টু 1024 ইন্টু 1024 ইন্টু 1024 এত বিট। আর এটা 8 দিয়ে গুণ হবে যেহেতু 8 টেরাবিট, তাহলে 8 ইন্টু এত বিট। আচ্ছা, সো এটা আসলে কত? এক সেকেন্ড ওয়েট করো, আমার একটা কল আসছে, আমি কলটা একটু রিসিভ করে নিই, জাস্ট 1 মিনিট সময় নিব আমি। হ্যালো, আচ্ছা, তাহলে দেখো, আহ, আমরা যেটা বলতেছিলাম 8 টেরাবিট হচ্ছে এত বিট। এখন এই সংখ্যাটা আসলে কত? আসলে আমরা একটা ক্যালকুলেটর দিয়ে খুঁজে বের করার চেষ্টা করি এই সংখ্যাটা কত। আমার ফোনে একটা ক্যালকুলেটর আছে, আমি ওটা ইউজ করি। তো 8 ইন্টু 1024 ইন্টু 1024 ইন্টু 1024, এটা হয় মোটামুটি অ্যাপ্রক্সিমেট, যদি আমি করি ক্যালকুলেটর ইউজ করে, বেসিক্যালি 8.59 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9 এত বিট। এত বিট। আচ্ছা, ঠিক আছে, তাহলে 8.59 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9 বিট। আচ্ছা, তাহলে এতগুলা বিট তাকে স্টোর করতে হয়। এই পুরাটা আসলে তৈরি হয় এরকম একটা একটা করে ফ্লিপ ফ্লপ দিয়ে। একটা ফ্লিপ ফ্লপ একটা বিট স্টোর করে, মানে একটা 0 অথবা 1 স্টোর করে। 0 অথবা 1, দুইটার যে কোনো একটা সে স্টোর করতে পারে। এরকম 8.59 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9টা ফ্লিপ ফ্লপ দিয়ে এরকম একটা স্টোরেজ তৈরি হয়। তার মানে আলটিমেটলি আমরা যত স্টোরেজ দেখি না কেন সবকিছুর ওই বেসিক যায় হচ্ছে ফ্লিপ ফ্লপে। মানে তুমি যদি ফ্লিপ ফ্লপের আইডিয়াটা বুঝতে পারো তাহলে তুমি স্টোরেজের বেসিক আইডিয়াটা বুঝতে পারবা। আচ্ছা, মুছে দিই এগুলো। ওকে, সো বেসিক্যালি ফ্লিপ ফ্লপ কি? ফ্লিপ ফ্লপ হচ্ছে এমন একটা সার্কিট যেটা একটা বাইনারি বিট স্টোর করে। তো ফ্লিপ ফ্লপকে তুমি একটা বক্সের মতো চিন্তা করতে পারো। সো এই বক্সটা কিরকম? এই বক্সের ভিতরে ধরো তুমি লিখে রাখলা, বা এই বক্সের ভেতরে তুমি একটা 0 বা 1 ফেলে রাখলা। ধরো তোমার কাছে এরকম ওই কি বলে, মানুষের কাছে ওই যে বক্স টাইপের থাকে না, ধরো ওই যে 0 লিখা বা 1 লিখা মোমবাতি টাইপের, এগুলাকে কি বলে আমি জানি না, বাট ওরকম কিছু একটা তুমি ফেলে রাখলা। এখন 10 বছর পরে এসে তুমি বক্সটা ওপেন করলা, ওপেন করলে তো ওটার ভিতরে হয় 0 থাকবে, না হয় 1 থাকবে, তুমি যেটা রাখছিলে সেটাই থাকবে। তো ইভেনচুয়ালি তুমি পেয়ে যাবা যে তুমি 0 বা 1 স্টোর করছিলা কি।
তো তুমি বলতে পারো যে আসলে ভাইয়া একটা 0 বা একটা 1 স্টোর করে আমার লাভ কি? একটা 0 বা একটা 1 স্টোর করে তোমার খুব একটা লাভ নাই। এবার চিন্তা করো, তুমি যদি 8টা এরকম স্টোর করতে পারো, চিন্তা করো ব্যাপারটা কি হবে। ধরো তোমার কাছে 8টা বক্স আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এরকম 8টা বক্স আছে। তুমি প্রত্যেকটা বক্সের ভিতরে একটা 0 বা 1 ফেলে রাখতে চাও, তো তুমি রাখলা হচ্ছে 0 এটার ভিতরে, 0 এটার ভিতরে, 1 এটার ভিতরে, 1 এটার ভিতরে, 0 এটার ভিতরে, 1 এটার ভিতরে, 1 এটার ভিতরে, 0 এটার ভিতরে। 16 আর 6 22, 22 আর 44। আচ্ছা ঠিক আছে, তাহলে এইখানে কত স্টোর হইলো কেউ বলতে পারবা? এখানে আমরা কোন সংখ্যাটা স্টোর করে রাখলাম? এটা কিন্তু একটা বাইনারি সংখ্যা আমরা স্টোর করে রাখলাম। আমরা রাখলাম 0 0 1 1 0 1 1 0। এই সংখ্যাটা আমরা এটার ভেতর স্টোর করে রাখলাম। এটাকে আমরা ডেসিমালে বলতে পারি 44। আচ্ছা, এরপর চিন্তা করো আমাদের যে মেমোরি আছে, আমাদের যে কম্পিউটার বা মোবাইলের মেমোরি, এখানে আমরা ছবি স্টোর করে রাখি না? ওটাও কিন্তু আলটিমেটলি অনেকগুলা 0 আর 1 দিয়ে স্টোর হয়। কম্পিউটার যখন একটা ছবি সেভ করে তখন সে আলটিমেটলি অনেকগুলা 0 বা 1 দিয়ে স্টোর করে। কিভাবে অনেকগুলা 0 বা 1 দিয়ে স্টোর করে আমি তোমাদেরকে একটু বোঝাই। একটা ছবির রেজলিউশন বলে একটা জিনিস আছে, তোমরা কি সেটা জানো? জি ভাইয়া। তোমরা যখন একটা ছবি তোলো, ইউজুয়ালি তোমাদের ক্যামেরার উপরে ডিপেন্ড করে রেজলিউশন। সো তোমাদের ছবির রেজলিউশন গুলো অনেক ক্ষেত্রে এরকম হয়, ধরো তুমি যদি একটা, বর্তমানে তো অনেকের ফোন টোন অনেক ভালো, আমার কম্পিউটারের আমার ফোনের ক্যামেরা হচ্ছে ধরো 64 মেগাপিক্সেল। সো এটা দিয়ে আমি 8K রেজলিউশনের ছবি তুলতে পারি। 8K রেজলিউশন মানে হচ্ছে, দেখো রেজলিউশন মানে কি আমি বোঝাই, তোমার স্ক্রিনটাকে আসলে অনেকগুলা ভাগে ভাগ করা হয়। সবচাইতে কমন রেজলিউশন হচ্ছে আমাদের কাছে 1920x1080। আমি একটু বোঝাই তোমাদের। ধরো এটা হচ্ছে তোমাদের কম্পিউটারের স্ক্রিন, ঠিক আছে? এটাকে দৈর্ঘ্য এবং প্রস্থে বেশ কিছু ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? দৈর্ঘ্য এবং প্রস্থে বেশ কিছু ভাগে ভাগ করা হয়। তো এই দিকে যে যতগুলা ভাগ করা হয় সেটাকে বলা হয়, সেটা হচ্ছে তোমার নর্মাল স্ক্রিনে 1920। আমার যে কম্পিউটারের স্ক্রিন আছে সেটা রেজলিউশন হচ্ছে এমন, লেন্থ হচ্ছে 1920 আর উইডথ হচ্ছে 1080। তোমরা দেখবা 1080p বলে একটা জিনিস আছে, 1080p। আমি যদি একটা এখন ইউটিউবে যাই, ধরো ইউটিউবে গেলাম, আমি ইউটিউবে ক্লিক করলাম, ইউটিউবের ভিডিও আসতেছে, ঠিক আছে? তো ধরো রেড ডেড রিডেম্পশন একটা গেম, আমার খুব ফেভারিট একটা গেম, আমি এই গেমের একটা ভিডিও জানতে চাচ্ছি, ঠিক আছে? সো এটা একটু পজ করি। এখন দেখো আমি যেটা করব, এটা হচ্ছে এটার কোয়ালিটিকে আমি 1080p দিয়ে দিব। 1080p মানে কি? মানে হচ্ছে মাত্র যেটা বললাম, যে তোমার এই যে স্ক্রিনটা আছে, এখন সে এই স্ক্রিনটাকে টোটাল, ওয়েট এটা একটু ফুল স্ক্রিন হোক তখন তোমরা ভালোভাবে দেখতে পাবা। ফুল স্ক্রিন হচ্ছে না কেন? ওকে, দাঁড়াও একটু লোড হইতে সময় লাগবে। এটা অ্যাকচুয়ালি অনেক র্যাম খায়, এর জন্য একটু টাইম লাগতেছে। কি আজব ঝামেলা কি হচ্ছে? আচ্ছা দাঁড়াও আমি ফিক্স করি টাস্ক ম্যানেজার। ক্রোম এত র্যাম খাবে কেন? আচ্ছা, এটা একটু প্রবলেম করতেছে আমার স্ক্রিন। যাই হোক, সো মোটামুটি লক্ষ্য করো, মোটামুটি এই স্ক্রিনটাকে এখন সে দৈর্ঘ্যে 1920টা এবং প্রস্থে 1080টা ভাগ করতেছে।
ঠিক আছে, আমার এই পুরো স্ক্রিনটাকে সে কি করবে, দৈর্ঘ্যে 1920টা ভাগ করবে, প্রস্থে 1080টা ভাগ করবে। এরপর প্রত্যেকটা ভাগে সে একটা এলইডি লাইট জ্বালাবে। এই স্ক্রিনটা কিন্তু আলটিমেটলি তোমরা জানো যে এই ডিসপ্লে গুলো হচ্ছে এলইডি ডিসপ্লে। তোমরা কি সবাই এলইডির নাম শুনছো? এলইডি ওয়ার্ডটা আগে কয়জন শুনছো? কেউ কি শুনছো? জি ভাই। ভাই অলমোস্ট শুনছে ভাইয়া। আচ্ছা, কি শুনছো ভাইয়া? হ্যাঁ বুঝলাম না। বললাম সবাই অলমোস্ট শুনছে। সবাই শুনছো। আচ্ছা, এলইডির ফুল ফর্ম জানি আমরা? এলইডির ফুল ফর্ম দেখছিলাম। হচ্ছে লাইট এমিটিং ডায়োড। লাইট এমিটিং ডায়োড। আমরা সবাই হয়তো বা ডায়োডের নামও শুনছি, তাই না? 9-10-এ ট্রানজিস্টর, ডায়োড আর ট্রানজিস্টরের নাম প্রবাবলি শুনছিলাম। তো ওরকম একটা ডায়োড যেটা লাইট বের করে। তো তোমার এই প্রত্যেকটা ছোট ছোট ভাগে একটা করে ডায়োড থাকবে, এলইডি থাকবে। এই এলইডি গুলো জ্বলবে। সবগুলো এলইডি যখন একত্রে জ্বলবে তখন তুমি এই যে স্ক্রিনে যে ভিউটা আছে ওই ভিউটা দেখতে পাবা। এভাবে কম্পিউটারের স্ক্রিন কাজ করে। তো আমি যেটা করলাম সেটা হচ্ছে প্রত্যেকটার ভিতরে 8টা করে ইয়ে দিয়ে রাখলাম। ধরো 8টা করে ফ্লিপ ফ্লপ দিয়ে রাখলাম। 8টা ফ্লিপ ফ্লপ মিলে একটা ভ্যালু হবে 0 থেকে 255-এর ভেতরে। আমরা জানি যে 8টা ফ্লিপ ফ্লপ 2 টু দ্য পাওয়ার 8 মাইনাস 1 সর্বোচ্চ এত ভ্যালু স্টোর করতে পারে। 2 টু দ্য পাওয়ার 8 মাইনাস 1 হচ্ছে 255। তো যেটা করা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা এলইডি কে এরকম একটা ভ্যালু দিয়ে দেওয়া হয়। 0 মানে সে একদমই চলবে না, 255 মানে হচ্ছে সে সর্বোচ্চ ব্রাইটনেস নিয়ে চলবে। এইভাবে প্রত্যেকটা এলইডি যখন জ্বলে তখন সবগুলো এলইডি মিলে যে কালারটা হয় সেটাই হচ্ছে আমরা স্ক্রিনের উপর দেখতে পাই। সো আমাদের ডিসপ্লে গুলো আলটিমেটলি যেটা করে সেটা হচ্ছে এই ডিসপ্লেটাকে অনেকগুলো ছোট ছোট ভাগে ভাগ করে। প্রত্যেকের জন্য একটা করে পোর্শন থাকে যে তুমি এই পরিমাণে চলবা বা তুমি এই পরিমাণে চলবা। সবাই মিলে আলটিমেটলি যখন একত্রে জ্বলে তখন আমার যেটা দেখতে হয় আমি সেটা দেখতে পাই। সো এই দেখো এখানে কিন্তু ফ্লিপ ফ্লপের ব্যবহার দেখা যাচ্ছে যে আমরা প্রত্যেকের যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো কোথায় স্টোর করি? এই ভ্যালুগুলো ফ্লিপ ফ্লপ বা মেমোরি ডিভাইসে স্টোর করি। এভাবে আমাদের কম্পিউটারে প্রত্যেকটা জিনিস 0-1 ইউজ করে স্টোর করা থাকে। মোটামুটি কি সবাই একটা রাফ আইডিয়া পাইছি যে ফ্লিপ ফ্লপ, কম্পিউটার এগুলা কিভাবে কাজ করে মেমোরি স্টোরেজের ক্ষেত্রে? ভাই 8K ব্যাপারটা কি বললেন? কোনটার ব্যাপার ভাইয়া? 8K ব্যাপারটা 8K মানে হচ্ছে 8000। 1080p মানে কি স্ক্রিনটাকে সে প্রস্থে 1080 এবং দৈর্ঘ্যে 1920 ভাগ করবে। 8K মানে হচ্ছে সে প্রস্থে 8000 ভাগ করবে। আচ্ছা 8K মানে বেসিক্যালি 8000, সে প্রস্থ করবে 8000 ভাগ আর দৈর্ঘ্য করবে ওই ওই রেশিও অনুযায়ী 10000 বা 12000 ভাগ, ঠিক আমার এক্স্যাক্টলি মনে নাই। যত বেশি ভাগ তত নিখুঁত ছবি হবে। তুমি দেখবা যে তোমার যত ভালো ক্যামেরা হবে জুম করলে ফাটবে না, কারণ ভাগ সংখ্যা অনেক বেশি। বাট যদি তোমার ক্যামেরা খারাপ হয় জুম করলে ছবি ফেটে যাবে, কারণ তোমার ভাগ সংখ্যা অনেক কম। আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি অবস্থা। সো ফ্লিপ ফ্লপের ব্যাপারে জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ফ্লিপ ফ্লপের সাথে আমরা আজকে একটা ইনফরমেশন শিখবো, সেটা হচ্ছে ক্লক পালস। এটা শিখে আজকে আমরা শেষ করে দিব। সো ক্লক পালস জিনিসটা কি? ক্লক পালস, ক্লক মানে ঘড়ি আর পালস মানে হচ্ছে, পালসের বাংলা কি বাই দ্য ওয়ে? স্পন্দন। পালস মানে হচ্ছে স্পন্দন। তো ক্লক পালস মানে হচ্ছে ঘড়ির স্পন্দন। এখন অ্যাকচুয়ালি ক্লক পালস বলতে বোঝায়টা কি? একটা জিনিস বোঝাই তোমাদের, সেটা হচ্ছে যে একটা ফ্লিপ ফ্লপের স্ট্রাকচার আগে আমাদের বুঝতে হবে যদি আমরা খুব ভালোভাবে ফ্লিপ ফ্লপকে বুঝতে চাই। তো আমরা সবার আগে একটা টাইপের ফ্লিপ ফ্লপ নিয়ে কথা বলবো, সেটাকে বলা হবে এসআর ফ্লিপ ফ্লপ। এসআর ফ্লিপ ফ্লপ। আচ্ছা, এখন এসআর ফ্লিপ ফ্লপ মানে কি? এসআর এর ফুল ফর্ম হচ্ছে সেট রিসেট ফ্লিপ ফ্লপ। সেট রিসেট ফ্লিপ ফ্লপ। আচ্ছা, সেট রিসেট ফ্লিপ ফ্লপ। ওকে, সো সেট রিসেট ফ্লিপ ফ্লপ এটা আসলে কি করে? দেখো,
একটা ফ্লিপ ফ্লপের ভেতরে আমি মাত্রই যেটা বললাম যে আমি 0 অথবা 1 স্টোর করতে চাই, কিন্তু কথা হচ্ছে যে আমি ফ্লিপ ফ্লপের ভিতরে এই যে 0 1 স্টোর করার ব্যাপারটা এটা কন্ট্রোল করব কিভাবে? মানে আমি তো আর এরকম না যে এটা রিয়েল লাইফে একটা বক্সের মতো আমি বক্সের ভিতরে 0 লিখে দিতে পারি, ব্যাপারটা তো এমন না, তাই না? তো আমরা আসলে কন্ট্রোল করি এরকম দুইটা ইনপুট দিয়ে। একটা এই এসআর ফ্লিপ ফ্লপে একটা ইনপুটকে আমরা বলি এস বা সেট, আরেকটা ইনপুটকে আমরা বলি আর বা রিসেট। তোমরা যখন স্টপওয়াচ ইউজ করছো কেউ, তখন দেখতে পাইছো যে কোনো কিছুকে যখন আমরা রিসেট করি তখন সেটার ভ্যালু 0 হয়ে যায়, রিসেট করলে সেটার ভ্যালু 0 হয়ে যায়। সিমিলারলি কম্পিউটার সায়েন্সে তো আমাদের 0 ছাড়ার ভ্যালু একটাই আছে 1, তো কোনো কিছুকে আসলে যখন আমরা সেট করি তখন সেটার ভ্যালু হয়ে যায় 1। আচ্ছা, সিমিলারলি এখন দেখো এই এসআর ফ্লিপ ফ্লপকে আমরা কিভাবে কন্ট্রোল করি? আমরা এসআরআর এর বিভিন্ন রকমের ভ্যালু দিতে পারি, ঠিক আছে? আমরা এসআরআর এর বিভিন্ন রকমের ভ্যালু দিতে পারি। তো আমরা যদি এসআরআর এর বিভিন্ন রকমের ভ্যালু দেই তাহলে কি হবে ফ্লিপ ফ্লপটার অবস্থা সেটা একটু বুঝি। ওকে, তো এস এর ভ্যালু যখন 0 দিব, আর এর ভ্যালু যখন 0 দিব, আমরা জানি চারটা ইনপুট হতে পারে, দেখো একটা 0 একটা 1, একটা 0 একটা ওকে, আগের মতোই সিস্টেম, তারপর দুইটা 0 দুইটা 1। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে যে এস এর ভ্যালু যখন আমরা 0 দিব, আর এর ভ্যালু যখন আমরা 0 দিব, তখন যেটা হবে সেটা হচ্ছে সেটও হবে না রিসেটও হবে না, এটাকে বলা হয় হোল্ড স্টেট। অর্থাৎ এস এর ভ্যালু যখন 0 আর এর ভ্যালু যখন 0 তখন আগে যে ভ্যালু ছিল সেই ভ্যালুটাকে হোল্ড করবে। অর্থাৎ ফ্লিপ ফ্লপে যদি আগে 0 স্টোর করা থাকে এখনো 0 স্টোর করা থাকবে, আগে 1 স্টোর করা থাকলে এখনো 1 স্টোর করা থাকবে, অর্থাৎ আউটপুট চেঞ্জ হবে না। তবে ফ্লিপ ফ্লপের ভিতরে যেটা স্টোর করা সেটা চেঞ্জ হবে না, যা ছিল তাই থাকবে। এজন্য এটাকে বলা হয় হোল্ড স্টেট। আমি যখন এস এর ভ্যালু 1 আর সরি এস এর ভ্যালু 0 আর এর ভ্যালু 1 দিব, তখন কি হবে? রিসেট অ্যাক্টিভেটেড। এস এর ভ্যালু 0 মানে সেট নাই, আর এর ভ্যালু 1 মানে রিসেট আছে। এখন রিসেট হইলো, রিসেট হওয়ার মানে কি? 0 হয়ে যাবে, ভিতরে আগে যাই থাকুক না কেন 0 হয়ে যাবে। এস এর ভ্যালু 1 আর এর ভ্যালু 0, এখন এর মানে কি? সেট অ্যাক্টিভেটেড রিসেট অ্যাক্টিভেটেড না, সেট অ্যাক্টিভেটেড রিসেট অ্যাক্টিভেটেড না। তাহলে কি হবে? এখন সেট করা মানে 1 হয়ে যাওয়া, তখন আগে যাই থাকুক না কেন এখন 1 হয়ে যাবে। এস এর ভ্যালু 1 আর এর ভ্যালু 1, তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে একসাথে সেট আর রিসেট দুইটা করার চেষ্টা করবে। এটা অ্যাকচুয়ালি করা যায় না, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি করা যায় না, একই সাথে সেট এবং রিসেট অ্যাক্টিভেট করা যায় না, তাই এটা করা যাবে না। এটা করলে করাপ্টেড আউটপুট দেখাবে বা ভুল আউটপুট দেখাবে, করা যাবে না। নট অ্যালাউড, আমরা ইংলিশে লিখি নট অ্যালাউড। ওকে, করা যাবে না বা নট অ্যালাউড। আমি আরেকবার পুরো ব্যাপারটা রিভিজিট করি। তো এস আর ফ্লিপ ফ্লপ কি করে? এস এর ভ্যালু যখন 0 আর এর ভ্যালু যখন 0 তখন সে আগের ইনপুটই হোল্ড করে। এস এর ভ্যালু যখন 0 আর এর ভ্যালু যখন 1 তখন সে যাই থাকুক না কেন আগে ভেতরে 0 স্টোর করে নেয়। মানে ব্যাপারটা এরকম, আগের সবকিছু মুছে আমরা ভিতরে 0 লিখে দিচ্ছি যে যাও এটা এখন তুমি 0 স্টোর করবা। এস এর ভ্যালু যখন 1 আর এর ভ্যালু যখন 0 তখন সে ভিতরে 1 স্টোর করে, আগে যাই থাকুক না কেন এখন ভিতরে থাকবে 1, ঠিক আছে? এরপর এস এর ভ্যালু যখন 1 আর এর ভ্যালু যখন 1, এটা অ্যাকচুয়ালি করা যাবে না, কারণ তখন সে একই সাথে সেট এবং রিসেট করার চেষ্টা করতেছি আমরা, তাহলে 0 থাকবে না 1 থাকবে, সো এটা করা যাবে না। আচ্ছা, কারো কি কোনো তাহলে ভাই কোয়েশ্চেন? হয় 1 থাকবে না হলে 0 থাকবে। হ্যাঁ, হয় 1 থাকবে না হয় 0 থাকবে। আচ্ছা, তাহলে বলো তো আমার যদি কোনো একটা জায়গায় 0 স্টোর করতে হয় তাহলে আমি কি করব? কোনো একটা ফ্লিপ ফ্লপে যদি 0 স্টোর করতে হয়, রিসেট 1 সেট করে দিব 0 আর রিসেট করে দিব 1। 1 আমার যদি একটা জায়গায় 1 স্টোর করতে হয় তাহলে আমি কি করব?
সেট Set 1 one, reset রিসেট zero. 0 সেট 1 রিসেট 0। আচ্ছা, সেট আমরা করব 1, রিসেট আমরা করব 0। আচ্ছা, এটা করার পরে আমি এখন চাচ্ছি যে আমার এটার ভিতরে এখন যা আছে সেটা আজীবন থাকুক, চাচ্ছি না আমি যে কোনো কিছু চেঞ্জ হোক। তাহলে কি করব? আমার আগে এখন যা আছে আমি তাই থাকুক সেটা চাচ্ছি, তাহলে কি করব? সেট এই জিরো দুইটাই সেটও জিরো 0 রিসেটও 0, Zero। দুইটাই 0 করে দিব। তাহলে এখন যা আছে তাই সবসময় থেকে যাবে, হোল্ড করবে। এখন এই যে দেখো, আমি যে আউটপুট গুলো চেঞ্জ করতেছি, ইনপুট গুলো যে চেঞ্জ করতেছি, এই চেঞ্জ গুলোকে অ্যাক্টিভেট করার জন্য আমার ক্লক পালস নামের একটা জিনিস লাগবে। ক্লক পালস নামের একটা ইনপুট, মানে ব্যাপারটা হচ্ছে এমন যে আমি ধরো আপাতত সেটের ভ্যালু 1 আর এখন আপাতত সেটের ভ্যালু 0 আছে, রিসেটের ভ্যালু 0 আছে। এখন এটার ভিতরে আগে যা ছিল তাই হোল্ড করলো। এখন আমি সেটের ভ্যালু 1 দিয়ে দিছি। এখন সেটের ভ্যালু 1 দিয়ে দেওয়ার সাথে সাথে কি ভিতরে 1 চলে আসবে? উত্তর হচ্ছে না। যখনই আমি ক্লক পালসটা দিব তখন আমার ভেতরে 1 আসবে, তার আগে আমার ভেতরে 1 আসবে না। তাহলে তখন আমার ভেতরে 1 আসবে যখন আমি ক্লক পালস দিব। এখন তোমার কোয়েশ্চেন আসতে পারে যে আসলে ক্লক পালসটা কি? এই ক্লক পালসটাও হচ্ছে আসলে 0 বা 1 এমন একটা ইনপুট। ক্লক পালসটা হচ্ছে যে এস যেমন একটা ইনপুট, আর যেমন একটা ইনপুট, ক্লক পালসটা হচ্ছে একটা ইনপুট। এখন ক্লক পালসটা কি করে, মানে ক্লক পালসটা এত ডিফারেন্ট ইনপুট কেন, এটাকে আমরা সেপারেটলি কেন মেনশন করতেছি? দেখো, ক্লক পালস যেটা করে সেটা হচ্ছে সে নিজে নিজে চেঞ্জ হয়। এটার ব্যাপারে তোমাদেরকে আরো ডিটেইলস বলবো, বাট আপাতত বুঝে রাখো। ধরো তোমার ক্লক পালসটা যেটা করা হয় সেটা হচ্ছে যে জিনিসটাকে কিভাবে বোঝাবো তোমাদের, একটা সার্কিটকে অ্যাক্টিভেট করার জন্য ক্লক পালসটা ইউজ করা হয়। মানে একটা সার্কিট সবসময় অ্যাক্টিভেটেড থাকে না। এটা তোমাদের কাছে এখন একটু উইয়ার্ড লাগতে পারে যে আসলে এতদিন আমরা যে সার্কিট দেখে আসছি ওরা তো সবসময় অ্যাক্টিভেটেড ছিল, তাহলে আবার ক্লক পালস অ্যাক্টিভেটেড থাকবে থাকবে না এটার সাথে সম্পর্ক কি? ওয়েল, ব্যাপারটা হচ্ছে যে আমাদের কিছু কিছু ক্ষেত্রে দেখো না যে মেমোরিকে ডিসেবল করে রাখতে হয়। তোমরা হয়তো এখন জানো না, বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কম্পিউটার সায়েন্সে কিছু মেমোরিকে আমাদের মাঝে মাঝে ডিসেবল করে রাখতে হয়, কিছু মেমোরিকে আমাদের মাঝে মাঝে এনেবল করে রাখতে হয়। তো ওইসবের জন্য ক্লক পালস ইউজ করা হয়। তো বেসিক্যালি ক্লক পালস যদি কোনো একটা জিনিসে না দেয়া হয় তখন সেই মেমোরিটা ডিসেবল করা স্টেটে থাকে। ক্লক পালস যখন কোনো কিছুতে দেয়া হয় তখনই সে মানে ইনপুট আউটপুট নিয়ে কাজ করতে পারে। তো ক্লক পালসটা দুই ধরনের হয়, ঠিক আছে? আমি একটু মানে তোমার প্রকারভেদটা বলি তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা। ক্লক পালস একটা আছে পজিটিভ গোয়িং, একটা আছে পজিটিভ গোয়িং, এন্ড আরেকটা ক্লক পালস হচ্ছে নেগেটিভ গোয়িং। পজিটিভ গোয়িং, আরেকটা ক্লক পালস হচ্ছে নেগেটিভ গোয়িং। তো দুটার মধ্যে পার্থক্য কি আমি বুঝাই। আচ্ছা, নেগেটিভ গোয়িং এখন বলি। পজিটিভ গোয়িং ক্লক পালসটা নিয়ে আগে কথা বলি। ক্লক পালসের ভ্যালু যখন 1 হবে শুধুমাত্র তখনই সে কাজ করবে। আশা করি বুঝতে পারছো। আমি আরেকবার বলি, শোনো। যখন আমরা ক্লক পালসের ভ্যালু 1 দিব, ক্লক পালস বেসিক্যালি একটা ইনপুট, যেরকম এস ইনপুট একটা আর একটা ইনপুট, ক্লক পালস একটা ইনপুট। এই ক্লক পালসের ভ্যালু যখন আমরা 1 দিব এটা বেসিক্যালি সার্কিট অ্যাক্টিভেট করার কাজ করে। ধরো অনেক ক্ষেত্রে থাকে না যে কোনো জিনিসের সুইচ অন করতে হয় আগে, ক্লক পালস হচ্ছে বেসিক্যালি তোমার এই মেমোরিটার সুইচ অন করার মতো। তো ক্লক পালস যখন আমরা 1 দিব তখন এই সার্কিটটা কাজ করা শুরু করবে। তার আগ পর্যন্ত এই সার্কিটের ভিতরে তুমি এস এর ভ্যালু আর এর ভ্যালু যাই সেট করো না কেন কোনো কাজ করবে না, ঠিক আছে? সো আমি একবার ক্লক পালসটা 1 দিলাম। এরপরে কি হবে, ধরো আগে যেটা ছিল, এখন আমি ধরো এরকম ব্যাপারটা, আগে ছিল এস এর ভ্যালু 0 আর এর ভ্যালু 0, সো আগে যেটা ছিল সেটা হোল্ড করতেছে। আগে এস এর ভ্যালু 0 ছিল আর এর ভ্যালু 0 ছিল। তো এখন কি হচ্ছে, আগে যেটা ছিল সেটা হোল্ড করতেছে। মানে ধরো আগে ভিতরে 1 স্টোর করা ছিল, সে 1 স্টোর করতেছে। অথবা ধরো আগে ভিতরে 0 স্টোর করা ছিল, আগে হচ্ছে ধরো ভেতরে 0 স্টোর করা ছিল, এখন সে 0 স্টোর করতেছে। এখন আমি এস এর ভ্যালু 1 করে দিলাম, আমি এটার ভিতরে এস এর ভ্যালু 1 করে দিলাম। এতে কি হওয়া উচিত? এতে সেট হয়ে যাওয়া উচিত, অর্থাৎ ভ্যালু 1 হওয়া উচিত। কিন্তু এখনই 1 হবে না। কেন হবে না? কারণ এখন ক্লক পালসের ভ্যালু 0 আছে। ক্লক পালসের ভ্যালু এখন 0 আছে। এখন আমার এখানে 1 বানানোর জন্য কি করতে হবে? ক্লক পালসের ভ্যালু 1 করে দিতে হবে। ক্লক পালসের ভ্যালু 1 করে দিতে হবে।
তো ক্লক পালসের ভ্যালু এখন 1। ক্লক পালসের হ্যাঁ, ভ্যালু 1 ক্লক পালস 1 করে কেমনে? জাস্ট করে দেয় আর কি, একটা সুইচ ট্রিগার করে। এই ইনপুট গুলো দেয় হচ্ছে ধর একটা সুইচের মাধ্যমে। সুইচ অফ থাকা মানে 0, সুইচ অন থাকা মানে 1। আমরা জাস্ট সুইচটা অন করে দিই। সুইচ অন করার মানে ক্লক পালসের ভ্যালু 1 হয়ে যায়। জি হ্যাঁ, বুঝতে বুঝতে পারছি। আচ্ছা, সো ক্লক পালসের ভ্যালু যখন আমরা 1 করে দেই তখন যেটা হয় সেটা হচ্ছে যে তোমার এই যে 1 আর 0 সেটা অ্যাক্টিভেটেড হয়, তখন এটার ভ্যালু মানে তখন আর কি ফ্লিপ ফ্লপটা কাজ করা শুরু করে। আচ্ছা ঠিক আছে, এখন ক্লক পালসের ভ্যালু 1, এখন জিনিসপাতি কাজ করবে। ঠিক আছে, সো ক্লক পালসের ভ্যালু 1 হওয়ার পর কাজ করবে। ওকে, তাহলে এখন ক্লক পালসের ভ্যালু 1 করার পরে আমরা আবার সাথে সাথে 0 করে দিই। ঠিক আছে, যাতে আবার ক্লক পালসটা ডিসেবল হয়ে যায়। এরপর আবার যখন পরের কাজটা করতে হয় তখন আবার কি করি, ধরো আমরা এটাকে 0 বানাই দেব। এখন ভেতরে 1 আছে, আমরা এটাকে 0 বানাবো। তাহলে কিভাবে করব? আমরা এটাকে 0 বানানোর জন্য কি করব, সেটের ভ্যালু করব 0, আর এর ভ্যালু 1 হ্যাঁ রিসেটের ভ্যালু করব 1, তাহলে রিসেট হয়ে যাবে। এখন ক্লক পালসের ভ্যালু আবার 0 করে দিছিলাম আমরা, সো আবার 1 করে দিব। আবার যখন আমরা ক্লক পালসের ভ্যালু 1 করে দিব তখন আবার কি হবে, এটা 0 থেকে 1 হয়ে যাবে। যতক্ষণ আমি ক্লক পালসের ভ্যালু 0 থেকে 1 না করব ততক্ষণ পর্যন্ত এটা কাজ করবে না। ভাই যদি একবার ফিক্স রেখে যাই ক্লক পালসের ভ্যালু 1 মানে 1 ফিক্স রেখে রেখে দিই দিলে না, তাহলে তুমি আর পরের ইনপুটকে কাজ করাইতে পারবে না। 1 যদি থেকে যায় আর কি, আবার 0 করে তারপর আবার 1 করতে হবে। ক্লক পালস ব্যাপারটা হচ্ছে এমন, মানে জিনিসটা অনেকটা তুমি ফোন রিস্টার্ট দাও না ওরকম, ক্লক পালসকেও রিস্টার্ট দিতে হয়। আর নেগেটিভ গোয়িংটা এক্স্যাক্টলি উল্টা, তোমার 1 থেকে 0 করতে হবে, না হয় কাজ করবে না। আমি ক্লক পালস আর ফ্লিপ ফ্লপ থেকে পরের দিন আরেকটু কথা বলবো। সো পুরো জিনিসটাকে আমি আরেকবার ওভারভিউ দিয়ে দিব। আজকে এই পর্যন্তই থাক, তোমরা একটা বেসিক আইডিয়া নিয়ে যাও যে আসলে ক্লক পালস ফ্লিপ ফ্লপ এগুলো কিভাবে কাজ করে। আচ্ছা তাহলে আমরা পরের দিন এটার ব্যাপারে আরো ডিটেইলসে কথাবার্তা বলবো। আল্লাহ হাফেজ সবাইকে।